কই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছো। এতদিন কেন ফাঁস করো নাই? জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কি আমরা পাইছি? এখনো 7.5 মাস হয়ে গেল। এই ছাত্ররা তো কিছুই করতে পারলো না। রাষ্ট্রপতিকে সরাইতে চাইলো, সেটা পারলো না। সংবিধান বদলাইতে চাইলো, সেটা পারলো না। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসেবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হোক। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান কঠিন পরিস্থিতিতে, নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গত 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায়। তারপর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনামলে আজকে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো। চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কি আমরা পাইছি? এখনো 7.5 মাস হয়ে গেল। এই ছাত্ররা তো কিছুই করতে পারলো না। রাষ্ট্রপতিকে সরাইতে চাইলো, সেটা পারলো না। সংবিধান বদলাইতে চাইলো, সেটা পারলো না। স্থানীয় নির্বাচন চাইলো, সেটা পারলো না। আওয়ামী লীগকে ঠেকাইতে চাইলো, সেটাও পারলো না। কোনো কিছুই তো পারতেছে না। জুলাই গণ অভ্যুত্থান কি ব্যর্থতার দিকে যাচ্ছে? এরকম প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে। নাহিদ ইসলাম গেছিল বরিশাল, ওইখানে ভুয়া ভুয়া বলা হয়েছে তাকে। মনে হচ্ছে ভাঙন দেখা দিছে। বিরাট এক ষড়যন্ত্র চারিদিকে ভাই, বিরাট ষড়যন্ত্র। ষড়যন্ত্র থেকে না বারুদের গন্ধ পাচ্ছি, বারুদের গন্ধ পাচ্ছি। জুলাই ঘোষণাপত্র আপনারা পাইছেন কিনা জানি না, আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই জন্যই বললাম বারুদের গন্ধ পাচ্ছি। এই যে একটা বই লিখলো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এটাই কিন্তু ঘোষণাপত্রের একটা অংশ। ধরে নেন, ওই যে মূল সিনেমা আসার আগে টিজার রিলিজ হয় না, ট্রেলার রিলিজ হয় না, ওরকম একটা ব্যাপার এই বইটা। এই বইয়ের মধ্যে সবকিছু আছে এবং এই বই বিশেষ কিছু অংশ অনেক চ্যানেল থেকে বিশ্লেষণ করতেছে এবং তুলে ধরতেছে কি কি ঘটনা ঘটছিল। এর মধ্যে আসিফ মাহমুদ নিজেই, উনি কিন্তু এই বইটা লিখছেন, উনি নিজেই কিছু কথা বলছেন। এই কথা থেকে ভাই আমি ষড়যন্ত্রের গন্ধ পাইছি, বারুদের গন্ধ পাইছি, যার জন্য থাম্বনেলে লিখছি চারিদিকে বারুদের গন্ধ। কি বলছে একটু শোনাই আপনাদেরকে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। যা শুনলেন না, এগুলাই ছিল জুলাই ঘোষণাপত্রে। এগুলাই বলতে চাইছিল ওনারা যে আমাদের সঙ্গে কি কি ঘটছে এই জুলাই মাসে 36 দিনে আমরা সব তুলে ধরতে চাই। ওইটাই জুলাই ঘোষণাপত্র, কিন্তু সেটা দিতে পারে নাই, চারিদিকে বাধা। যাই হোক, খুব কায়দা কানুন কইরা বই আকারে বাইর করছে, সেটা নিয়ে তো এখন আলোচনা চলতেছে চারিদিকে। এবং আসিফ মাহমুদের মুখে এখন যেটুক শুনলেন যে সেনাপ্রধান ভেটো দিছে, কার বিরুদ্ধে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনূস স্যার অপরাধী, উনার মামলা আছে, উনি অপরাধী। সেনাপ্রধানের কথা অনুযায়ী এই 30-40% মানুষ তো মোহাম্মদ ইউনূস স্যারকে মেনে নিবে না। তারপরে বলছে যে আমি বুকে পাথর বেঁধে মেনে নিলাম। তার মানে কি উনি মন থেকে মেনে নেয় নাই, যার জন্য এতদিন অনেক কথা শোনা যাচ্ছিল জনাব ওয়াকার সাহেবকে নিয়ে। আমি এগুলো বিশ্বাস করতেছিলাম না, কিন্তু এই যে জুলাইয়ের ঘোষণাপত্রের একটা অংশ, হ্যাঁ এই বইটাকে না আমি জুলাইয়ের ঘোষণাপত্রের একটা অংশ হিসেবে দেখতে চাই। তো এই ঘোষণাপত্রে কি দেখলাম আমরা? বিরাট ষড়যন্ত্র না? ইউনূস স্যারকে যদি মাইনা না নেন, কাকে মাইনা নিতেন বলেন তো? কে ছিল বাংলাদেশে? একটা মানুষের নাম বলেন আপনারা, যার হাতে আমরা নিরাপদ থাকতাম এতদিনে। আমার সত্যি ফেরত আসতো যদি ইউনূস স্যার না থাকতো। এবং ভারত তার কায়দা কানুন কইরা, বুঝছেন, ঠিকই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতো। দেখেন না কি নির্লজ্জ ভাবে শুধু একটা দলের জন্য, হ্যাঁ আওয়ামী লীগের জন্য পুরো একটা দেশের মানুষকে পর কইরা দিছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চরম খারাপে চলে গেছে শুধু শেখ হাসিনাকে নিয়ে। কিন্তু শেখ হাসিনার বন্ধু মোদি সাহেব
এইটাই মেনে নিছে, ভাই তোর দেশ দরকার নাই, আমার বাঁচাইতে হবে শেখ হাসিনাকে, তার দলকে। এটাই তারা করে যাচ্ছে এবং তারা অনেক অংশে যে সফল এখন বুঝাই যাচ্ছে না, অনেক অংশে যে সফল, এটা আপনারা কি বুঝতে পারছেন না? নাহলে এই ধরনের কথাগুলো কেন শুনুন? দেখেন এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে এবং স্ট্যাটাস দিয়ে বলছে যে স্ট্যাটাসের জন্য আমার কি হইতে পারে আমি ঠিক জানি না, তারপরও বলতেছি, মানে সে ভয় পাইতেছে। ওই স্ট্যাটাসে কি ছিল? মার্চের কোন এক তারিখে 11 তারিখে 2:30টার সময় ওনাদের 3 জনকে, মানে হাসনাত সহকারে আরো 2 জন, ওই 2 জনের নাম বলে নাই, যে ওনাদেরকে ক্যান্টনমেন্টে ডাকছিল এবং ওনাদেরকে সমঝোতা করতে বলছিল। সমঝোতা মানে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে আবার ফিরায় আনতে চায়। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে এবং বিএনপি তো নিবেই। আর সমঝোতা মানে কি জানেন? ওই যে আমার মনে হয়, আচ্ছা তোমাদেরকে দিয়ে দেবো 30টা সিট, ওই যে জাতীয় পার্টিকে যেভাবে দিয়ে দিত 10টা 20টা এবং জামাত ইসলামকে দিয়ে দিত 10টা, এরকম ভাগাভাগি আর কি শুরু হয়ে গেছে। আমরা এতদিন শুনে আসছি এই দেশের মালিক জনগণ, তাহলে ভাই আপনারা যে ভাগাভাগি করতেছেন, এই যে 300 আসন এমপি পোস্ট আর কি, কে কয়টা নিবে না নিবে, ওনারা ভাগাভাগি করতেছে। আমরা কারে ভোট দিব এটা কি বলছি আপনাদেরকে? বলি নাই। তার মানে আপনারা ওই আগের মতোই ভাগাভাগি করতেছেন। হ্যাঁ, নতুন প্যাকেটে পুরান মাল আমাদেরকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাথায় রাখেন ভাই, দেশ কিন্তু আগের মতোই আছে, কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু কারো মানসিকতার কোনো চেঞ্জ আসে নাই, একেবারে আগের মতো আছে। চারিদিকে তাকান, অবস্থা দেখেন, আইন কানুন সব দিকে, এবং কারা এই আইন ভাঙতেছে, কারা লুটপাট করতেছে, কারা খুন করতেছে। গতকালকেও জানেন এই যে আপনার এই যে পুলিশ প্লাজার সামনে একজন শুয়ে আছিল, সেও অপরাধী। ওই যে একটা বেঞ্চে শুয়ে আছিল, এখানে 4-5 জন আইসা তারে দৌড়ে দৌড়ে গুলি করছে রাস্তার মধ্যে। তার মানি ব্যাগ টাকা পয়সা কিছুই নেয় নাই, তার মানে এটা টার্গেট কিলিং। পরে শোনা গেছে ওই ছিল 6টা মামলার আসামি। তার মানে কি দেশে অপরাধ চারা দেওয়া উঠছে অপরাধীদের হাতেই, কারণ অপরাধীদের অভয় অরণ্য এখন বাংলাদেশ। সরকার কুলে উঠতে পারতেছে না, কারণ সরকারকে কেউ আমরা সহযোগিতা করতেছি না, তো কেউ না। আমরা যদি সহযোগিতা না করি সরকার কি করতে পারবে? বাংলাদেশে যত দল আছে এই দলের প্রধানরা যদি একটা হুমকি দিত সবাইকে, হ্যাঁ, যার যার মানুষকে, যার যার দলের নিজের লোকদেরকে যদি ভয়াবহ একটা হুমকি দিত, তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যেত। প্রশাসনের লোকরাও সাহস পাইতো। হ্যাঁ, পুলিশকে থ্রেট করা হচ্ছে, ওই যে আপনার থানা ঘেরাও করা হচ্ছে, আসামি ছিনিয়ে নিয়ে যাইতেছে, চাঁদাবাজি হচ্ছে, ট্রাফিক পুলিশ ধরলে বাপের বয়সী তার মা বাপ তুইলা গালাগালি করতেছে। খুব খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থাটা করতেছে টার্গেট কইরা, একদম প্ল্যান বি প্ল্যান, টাকা দিয়ে ওই যে যাদের কাছে টাকা আছে তারাই করাচ্ছে। আর সহযোগিতা করতেছে কারা জানেন? যারা চায় না বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যারা চায় না, যারা বারবার বলে নির্বাচন দিয়ে সইরা করেন, সবাই সম্মতি আছে, সবাই একই জায়গায় আছে। ভাই আমরা ভুলে গেছি, আসলে না, আমরা খুব সহজেই ভুলে গেলাম জুলাই 36 দিনকে। সব ভুলে গেলাম, যারা জীবন দিল, শহীদ হইল, তাদের ভুলে গেলাম। এখনো যারা হাসপাতালে জীবন যুদ্ধে লড়তেছে তাদেরকে ভুলে গেলাম। 4000 লোক চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, 14,000 পরিবার নিঃস্ব হয়েছে, সব কিছু আমরা ভুলে গেছি। আমরা এখন পুনর্বাসন করতে চাই। এর মধ্যে পিনাকি ভট্টাচার্য স্যার একটা স্ট্যাটাস দিয়েছেন, ওর মধ্যে ক্লিয়ার করছেন কিভাবে পুনর্বাসন হতে যাচ্ছে। আওয়ামী লীগ সাবের চৌধুরী সাহেবকে যেদিন ধরছিল না, ওই দিনই ছাইরা দিয়েছিল, কিন্তু উনি কিন্তু হাজতখানায় দুপুরে খাওয়াও খায়নি, আমার মনে হয় বাসা যাই খাইছে। তখন কিন্তু আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, তখন বলছিলাম যে এই ভদ্রলোকের একটা হোয়াইট ইমেজ দিয়ে দিল, তার কোনো অপরাধ নাই, ভবিষ্যতে কাজে লাগবে। এবং তখন আমি বলছিলাম হয়তো আওয়ামী লীগের সভাপতি হিসাবে আসতে পারে, কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল, এটাকে শেষ করা যাবে না, কারণ তাদের কাছে 90টা পদ্মা সেতুর টাকা আছে। 90টা পদ্মা সেতু বানাইবার জন্য যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা আছে। এখনো তো এক পদ্মা সেতুর টাকাই খরচ করে নাই, আরো রয়ে গেছে ভাই বহু টাকা। ওই টাকা দিয়া তারা তো খেলবেই। যাই হোক, পিনাকি ভট্টাচার্য স্যার বলছেন যে এই সাবের চৌধুরী, আর উনি বলছেন বডি সোহেল, মানে সোহেল তাজ, উনি হবেন সাধারণ সম্পাদক। সোহেল তাজকে নিয়ে কিন্তু আমাদের ইলিয়াস হোসেন সাহেব অনেক অভিযোগ করছিল এবং তার পাসপোর্টও দেখতে বলছিল, কারণ ওই যে বিডিআর হত্যাকাণ্ডের সময় উনি কোথায় ছিলেন, চিটাগাং যাওয়ার কথা কইয়া নাকি সিলেট যাওয়ার কথা কইয়া বিদেশ গেছে, এরকম একটা অভিযোগ তুলছে। মানে ছিল সিলেট, দেখাইছে বিদেশ, আবার এয়ারপোর্টে যায়া সিল ছাপ্পর মাইরা বাসায় চলে আসছে, প্লেনে উঠে নাই, এরকম একটা অভিযোগ।
তার পাসপোর্ট সিজ করতে বলছিল, তাকে জিজ্ঞাসাবাদ করতে বলছিল। কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই এতদিন, কেন? এখন ক্লিয়ার হচ্ছি। আস্তে আস্তে না ধোয়া কাইটা যাচ্ছে, কুয়াশা কাইটা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কারণ উনি তো হবেন সাধারণ সম্পাদক, তো উনার নামে তো অভিযোগ থাকলে এটা হইতে পারবে না, তাই না? যার নামে মামলা আছে তাকে তো কেউ মাইনা নিতে চায় না। মাইনা নিলে বুকে পাথর দিয়ে মানতে হয়। যেমন আমাদের মোহাম্মদ ইউনূস স্যারকে মাইনা নিতে পারছিল না, তার পিছনে মামলা ছিল বইটা। এখন কথা হচ্ছে এই যে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, এখানে তো ওনাদের প্রধান যে শেখ হাসিনা, ওনার নামে তো শত মামলা, এবং যারা আছে সবাই তো মামলা, আর বাকিগুলো তো পালাইয়া গেছে, যার যার ধন সম্পদ নিয়ে বিদেশে আরামে এসে আছে। তাহলে কে আসবে সামনে? এই সাবেক চৌধুরী আর সোহেল তাজ, ওনারা পুনর্বাসন করবে এই আওয়ামী লীগকে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে যাবে। কিন্তু পিনাকি ভট্টাচার্য ক্লিয়ার বইলা দিছে যে 15ই আগস্ট 1975-এর যে অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব হয়েছিল, সেটাকে নিয়েও কিন্তু জুয়া খেলা হয়েছিল। হ্যাঁ, যারা এই বিপ্লব ঘটাইছিল তাদেরকে বিভক্ত কইরা, দুর্বল কইরা, কাউকে বিদেশে পাঠাইছে, কাউকে বুঝছেন বড় বড় পোস্ট দিয়া বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর বানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা যে দেশের জন্য বিপ্লব করছিল সেই দেশের মাটিতে থাকতে পারে নাই। এবং উনি আরো বলছে এই জুলাই অভ্যুত্থানটাকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে, এটাকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন দুর্বল হয়ে পড়ে। কিন্তু উনি ক্লিয়ার জানাই দিছে এটা হইতে দেবে না, উনি এটা হইতে দেবে না। শোনা যাচ্ছে উনি আগস্টের আগেই বাংলাদেশে আসবে, ওনার আসা উচিত। এবং এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের পাশে সবাই দাঁড়ানো উচিত, বাংলাদেশের মানুষের দাঁড়ানো উচিত। আপনারা মনে রাখেন, তাদেরকে যদি এখন রাজনীতি করার সুযোগ না করে দেন, তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম না দেন, তাদেরকে যদি আমরা এখন অবহেলা করি, বুঝলেন? মেজর হাফিজ সাহেব যেভাবে বলছে যে এইসব পোলাপান নাতি পুতিদের কথা তো গায়ে লাগে, এগুলো হজম হয় না। সিনিয়র কেউ কইলে হজম হয়। ভাই 25 বছর বয়সেই তো সংসদে যাওয়ার অধিকার রাখে, এটাই তো সংবিধান আছে। এই নাতি পুতি বইলা অবহেলা করে লাভ আছে? এইভাবে কিন্তু সবাই অবহেলা করবে। সবাই জুলাই আগস্টের কথা ভুলে গেছে। যেভাবে ওনাদের মামলা থেকে খালাস হয়েছে প্রত্যেকটা মানুষ, এই যে গত পরশুদিনও তারেক জিয়া কিন্তু সমস্ত মামলা থেকে খালাস হয়ে গেল, একদম মুক্ত, একদম মুক্ত। এবং মির্জা আব্বাস বলেন, এবং মির্জা ফখরুল সাহেব বলেন, এই যে রেজভি সাহেব বলেন, ওনাদের শত শত মামলা এবং ওনাদের কর্মীদের লক্ষ লক্ষ মামলা, সবাই কিন্তু মামলা থেকে বেরিয়ে গেছে। এবং যারা বন্দী ছিল তারাও বেরিয়ে গেছে, এবং যারা বাকি আছে তারাও বেরিয়ে যাবে। যাদের টুকটাক মামলা আছে সেগুলো কিন্তু খালাস হয়ে যাচ্ছে। তার মানে বিএনপি বিরাট একটা সুযোগ নিয়ে নিল বর্তমান সরকারের কাছ থেকে। আর এই সুযোগটা নিয়েই ওনারা কিন্তু বর্তমান সরকারের একেবারেই বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কারণ নির্বাচন দাও, নাহলে কাইটা বড়। হ্যাঁ, আর দেখতে চাই না তোমাদেরকে, আর দেখতে চাই না। এর মধ্যে তারেক জিয়া বইলা ফেলছে যে আমাদেরকে মিডিয়া ট্রায়াল করতেছে। মিডিয়া ট্রায়াল মানে ওনাদের নামে অপপ্রচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। কে অপপ্রচার করছে? আর যদি অপপ্রচার কইরা থাকে, আপনাদের নেতারা কেন প্রতিবাদ করে না? আমি তো দেখলাম না কেউ প্রতিবাদ করতে। এত বাজে বাজে খবর চারিদিকে, লুটপাট, চাঁদাবাজি, পুলিশের সাথে খারাপ ব্যবহার, আসামি ছিনায় নেওয়া, এগুলো তো হচ্ছে। কই আপনাদের নেতারা তো বলে না এগুলো মিথ্যা। কেউ কি বলছে মিথ্যা? তাহলে মিডিয়া ট্রায়াল হলো কিভাবে? মিডিয়া ট্রায়াল তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। হ্যাঁ, ওনাকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, ওনার নামে অপপ্রচার করা হচ্ছে। আর এই অপপ্রচারটা আওয়ামী লীগের তরফ থেকে শুরু হয়েছিল। এখন যারা আপনারা নির্বাচন চান তারাও জড়াইয়া গেছেন, আর ভারত থেকে যেটা চায় সেটাই আপনারা পূরণ করতেছেন সবাই। জানি না জুলাই আগস্টের বিপ্লবের কি হবে। আর এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, ভাই এই দেশের কপালে খারাপই আছে, সেটা হইতে দেওয়া যাবে না। আপনারা জনগণ জায়গা উঠেন, আপনারা জনগণ জায়গা উঠেন, এবং যে যেখানে আছেন বিদেশে, যদি দেশকে ভালোবাসেন সবাই চলে আসেন, সবাই এই ছাত্র জনতার পাশে দাঁড়ান। ইসলামিক যত দল আছেন ভাই, চরমোনাই পীর সাহেব সহকারে, হেফাজত ইসলাম সহকারে, আপনারা যদি সবাই একটু ক্লিয়ার করতেন, এই মিডিয়ার কাছে খোলাখুলি যদি বইলা দিতেন এই জাতীয় নাগরিক পার্টি এটা থাকবে কি থাকবে না, আর থাকলে এদেরকে আপনারা সাপোর্ট করেন কিনা, নাকি আপনারা এদের বিপক্ষে, একদম আয়নার মতো পরিষ্কার করেন। এখনো তো নিবন্ধন হয় নাই, এখনই বইলা দেন। হ্যাঁ, এখনই বইলা দেন। আপনারা যদি না বলেন, বাংলার জনগণও কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে আপনারা কি চাইতেছেন। আপনাদের চাওয়ার দিকে তাকায় আছে কিন্তু জনগণ। আপনারা যেটা চাইবেন জনগণ সেটাই চাইবে। জনগণের মধ্যে বুঝা ফেলাইছে এই দেশের ভবিষ্যৎ কি, অতীতে কারা ছিল এবং আগামীতে কারা আসবে এবং তাদের কি ব্যবহার। গত 7 মাসে তো আমরা বুঝা ফেলাইছি। এখনো যদি না বুঝি, আর জীবনও তো বুঝুম না, জীবনও বুঝুম না। জায়গা উঠার সময় এখনই, ইনকলাব জিন্দাবাদ বলার সময় এখনই। সবার জন্য সবাই দোয়া করবেন। আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া দিয়ে কথা বলেছিলাম।
বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামা নামে কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসেবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করবো, কারণ শুধু সেটা নয়, তাদেরই অংশ আমি বলি সবসময়, যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন। তো সবকিছু মিলে আসলে সামনে একটা ভোলাটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে। আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেনা প্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল। খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না, আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি। আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি, আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছে। আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে, কি করার চেষ্টা হবে। এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি, আমি এক্সপেক্ট করি, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরো আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক, এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখবো, সবাই কে কি রোল প্লে করেছেন, সেটার রিয়াকশনে আমাদের কি করা দরকার, 7 মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে। এটা যদি হয়েও থাকে, আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি, কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি, যেভাবেই দেখি না কেন, এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে। বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি, এটা আমি ক্লিয়ারলি বলছি। আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি, কঠিন ছিল বলে বলতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে। তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি আমি মনে করি এখন, বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে। আমি বলছি যে তিনি সঠিক কি ভুল সেই তর্কে আমি আজকে ঢুকছি না, আমি সেটা বিস্তারিত আলোচনা করবো, সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না। এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল, এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তারা, কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম। সেই স্টেবল অবস্থায় থাকা বা যে স্ট্যাটাস কো অন্তত আমাদের ছিল, এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম, সেটা আমাদের জন্য খারাপ ডিল হতো না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে। মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না। আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি, আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি, আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা, মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা, সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই। সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে, আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়, এটাই হয়। আমরা অস্থির আছি, আমরা ইনটলারেন্ট আছি। এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার। আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই বলছি, কারণ আমরা অনেকেই জানবো না। আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে, একটা আন্তরিক চিন্তা থেকে, একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে, কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে। বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি, আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে, আমরা যেন সেই ফাঁদে পা না দিই। শুরুতে বলেছিলাম, আবারও বলছি, আমি আসলে অপেক্ষা করতে চাই, কারণ হলো জনাব হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের সূত্র ধরে আর কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে, সবকিছু নিয়ে রাতে আমি একটা ভিডিও রেকর্ড করবো এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে। আমি আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করবো। আপাতত প্লিজ আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাতে না যাই। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে, তারা যাবেন, মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না, কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন, কিন্তু আমি একটু দম নিতে বলছি। আমি এটুকুই আপাতত অ্যাপিল, আমরা উইমজিক্যালি যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি, মাথা গরম করে যাতে কিছু করে না ফেলি, এটুকু। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান কঠিন পরিস্থিতিতে, নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে। দর্শক,
আমরা বলছি না যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন পরিস্থিতিতে, সেনাপ্রধান ব্যক্তি হিমসেলফ কঠিন পরিস্থিতিতে। নেপথ্যের মূল কারিগর বাংলাদেশের এই মুহূর্তে প্রভাবশালী এবং সবচাইতে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম, দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট। তাকে অ্যাক্টিভিস্ট বলবো না কি বলবো বুঝতে পারছি না। আপনি নানান বিশেষণে তাকে ভূষিত করতে পারেন। শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য দাদা। জামাত, ডক্টর ইউনূস সরকার, এনসিপি, ছাত্র জনতা, আপামর জনসাধারণ জেগে উঠেছে অ্যাজ ইফ জনগণ ভার্সাস সেনাপ্রধান মুখোমুখি। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সেনাপ্রধানের কোনো খায়েশ পূরণ হবে না। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন সেনাপ্রধান অনেক গেম খেলতে পারেন, এটা সম্ভব, অনেক বড় বড় কাজ করা সম্ভব, কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এটা ডিসক্লোজ হয়ে যাওয়ার পর এটা সম্ভব নয়। এখন সেনাপ্রধান জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এখন সেনা লীগ বলে মানুষ সেনাবাহিনীকে কটাক্ষ করছে এবং মসজিদ থেকে অনেকে নাকি মিছিল বের করার উদ্যোগ নিচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে। আমি এটা বিরোধিতা করি। আমি মনে করি আমরা যে সমালোচনা করছি, জনগণের মতামতটা সেনাপ্রধান বুঝুক, সেটা বুঝে তিনি আমলে নিয়ে তিনি দায়িত্বে থাকুক, দ্যাটস ইট। পাবলিক পারসেপশন তিনি উপলব্ধি করুক। সরকার ডেফিনেটলি তাকে বিভিন্ন মেসেজ দিচ্ছে। এতটা কঠিন পরিস্থিতিতে কিংবা বিব্রতকর পরিস্থিতিতে সেনাপ্রধান আগে পড়েননি। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য তাকে অনেক আগেই ধরেছিল, কিন্তু পিনাকি একা ধরেছিল। কিন্তু এখন দেখেন, যেই জামাত ইসলামের আমির সেনাপ্রধানকে দেশপ্রেমিক, সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিল, সেই আমির এখন ইনিয়ে বিনিয়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর যে আওয়ামী পুনর্বাসনের তৎপরতা তার বিরুদ্ধে কঠিন অবস্থান জানান দিয়েছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, কেউ পুনর্বাসনের চেষ্টা করবেন না। এই বার্তা কিন্তু আমিরে জামাতের এই বার্তা কিন্তু সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে। কারণ আমিরে জামাত কোন প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন? যখন মানুষ বা রাজনীতিতে সেনাপ্রধানকে সন্দেহ করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ যখন জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনী তাদেরকে আপোস করতে বলছে, আওয়ামী লীগকে গ্রহণ করতে বলছে। দর্শক, এনসিপিও কিন্তু মাঠে নেমেছে। তারা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে ক্যান্টনমেন্টের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। শুধু এখনকার না, সে আগে ক্যান্টনমেন্ট থেকে যত ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধেও এনসিপি কথা বলা শুরু করেছে। জামাত শিবিরের লোকজন বলছে, যেহেতু আমিরে জামাত বলেছেন নাম না ধরে হলেও, সবচেয়ে বড় বিষয় দেখেন, পিনাকি ভট্টাচার্য, জনগণ, জামাত এরা তো আছেই, কিন্তু হ্যাঁ, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, কিন্তু সরকারের চাইতে বড় ইনস্ট্যান্ট পাওয়ার এক্সারসাইজ করার কোনো অথরিটি নেই। জনগণকে সংগঠিত হতে সময় লাগে, আর জনগণ যা ইচ্ছা তা করবে, সবসময় সেটা লেজিটিমেট হয় না। কিন্তু সরকার কিন্তু নিয়মের মধ্যে অনেক কিছু করতে পারে। সরকার কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ। দেখেন, সেনাপ্রধানের এই বিতর্কিত ভূমিকার প্রাক্কালে আসিফ মাহমুদের একটা বক্তব্য সামনে এসছে। আমি জানি না যে এই বক্তব্য কবে দিয়েছেন। আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি ছাত্র জনতার প্রস্তাবের প্রেক্ষিতে। তিনি বলছেন যে প্রফেসর ইউনূস তিনি একজন কনভিক্টেড, তার বিরুদ্ধে এতগুলো মামলা, তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন? আবার সেনাপ্রধান এও বলেছেন যে আওয়ামী লীগের 30-35% সমর্থন আছে, তারা তো প্রচন্ড নেগেটিভলি দেখে প্রফেসর ইউনূসকে, তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন? কিন্তু পরবর্তীতে যখন ছাত্র জনতা অনড় থাকলো যে না, প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই, তখন সেনাপ্রধান বলল যে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম। এর মানে প্রফেসর ইউনূসকে মানতে সেনাপ্রধান অনেক কষ্ট হয়েছে। প্রফেসর ইউনূসকে এই কারণে আন্তরিকভাবে সহায়তা করতে পারছেন না। আসিফ মাহমুদরা স্পষ্ট যে আমরা কাউকে ম্যানেজ করে চলি, ডিপ স্টেটকে ম্যানেজ করে আমরা সরকার চালাই না। এই যে মানে সরকারের বার্তা স্পষ্ট, এই সরকারের সমর্থক সেনাপ্রধান ছিল না। যেই সরকার গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট, যেই সরকার শহীদদের রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই সরকারকে মন থেকে ওয়েলকাম করতে পারেনি সেনাপ্রধান, বুকে পাথর চাপা দিয়ে ওয়েলকাম করেছিল। এখন এটা যখন ফাঁস হয়েছে, সামনে এসেছে, এখন জনগণ ম্যাসিভলি সেনাপ্রধানকে সন্দেহ করা শুরু করেছে, করবে। আর জনগণ যদি সেনাপ্রধান সম্পর্কে নেগেটিভ একটা ধারণা রাখে, অতি উৎসাহী কেউ যদি, আমরা সমর্থন করি না এটা, মসজিদ থেকে সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল বের করেন, আমি এটা সমর্থন করি না, কিন্তু যদি করেন, আর সেটা না করলেও মানুষ এখন ফেসবুকে লিখছে সেনাপ্রধানের বিরুদ্ধে, এবং কেউ হ্যাশট্যাগ দিচ্ছে স্টেপ ডাউন ওয়াকারুজ্জামান। মানে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, এটা সেনাপ্রধান এখন টের পাচ্ছেন যে কত ধানে কত চাল। হ্যাঁ, একটা সময় ছিল 80 দশকে, যখন সকাল সন্ধ্যা পৃথিবীর বিভিন্ন দেশে সেনা অভ্যুত্থান হতো, খালেদ মোশাররফ, অমুক তমুক, এক এক সময় এক একজন, কিন্তু সিপাহী বিপ্লব। এখন কিন্তু সেই যুগ নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। এখন জনগণ মুহূর্তের মধ্যে লক্ষ কোটি জনগণ রাজপথে নেমে সেনাবাহিনীর ওই কামান খেয়ে ফেলতে পারে। এখন জনগণ অনেক বেশি, কিন্তু সেনাবাহিনী কিন্তু বেশি না। আর সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসারদের অভাব নেই, যারা অবৈধ কোনো উদ্যোগকে সমর্থন করবে না। অতএব সেনাবাহিনীকে ভয় পাওয়ার দিন শেষ। ক্যান্টনমেন্টকে এখন আর রাজনীতিবিদ, জনগণ কেউ ভয় পায় না।
কারণ জনগণের বিপরীতে যে তারা কিছু করতে পারবে না। আর বাংলাদেশের জনগণ একবার শিখে গেছে যে হাসিনার অস্ত্রের মুখেই কিভাবে বিজয় অর্জন করতে হয়। আর সেখানে ওয়াকারুজ্জামানের পক্ষে তো সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা, জুনিয়র অফিসাররা কিংবা সিপাহী জনতাই নেই, তিনি কি করবেন? তো ওয়াকারুজ্জামান সত্যি কঠিন পরিস্থিতিতে, এটা তার প্রাপ্য। কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের যে উদ্যোগ তিনি নিয়েছেন অ্যাকর্ডিং টু হাসনাত আব্দুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য, এটা নিন্দনীয়, এটা হতে পারে না। তো দর্শক, এই বিষয়টা, এই যে সেনাপ্রধান এখন মারাত্মক চাপের মধ্যে পড়েছেন, সরকার নড়ে চড়ে বসেছে, জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে, আজিব যে সেনাপ্রধান হয়তো বা নাও থাকতে পারেন, তাকে চলে যেতে হতে পারে, আমি জানি না যে কি হয় শেষ পর্যন্ত, অথবা যে টান উত্তেজনা। সবচেয়ে বড় ফলাফল হচ্ছে জনগণ সন্দেহ করছে। এখন জনগণের পারসেপশনের বিপরীতে যে সেনাপ্রধান কিছুই করতে পারবে না, বরং তার পদে থাকা নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি করার পেছনে মূল কারিগর পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে নাড়াচাড়া করেছেন বলেই হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিতে সাহস পেয়েছে, আমির জামাত কথা বলেছেন, জনগণ জেগে উঠেছে। অতএব দর্শক বলবো, জনগণের বিপরীতে যেই যাওয়ার চেষ্টা করবে, সে যে হোক না কেন, তার করুণ পরিণতি হবে। জনগণের মতামতকে শ্রদ্ধা করেই প্রধান উপদেষ্টা থাকতে হবে, সেনা প্রধান থাকতে হবে, যে দায়িত্বই পালন করেন না কেন, জনগণের বিপরীতে দাঁড়িয়ে কিচ্ছু করতে পারবেন না, প্রমাণিত হলো। অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খাস বিপজ্জনক। এর মানে সেনাপ্রধানকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন যে বেশি ইনক্লুসিভ শিখেছেন জার্মানি, ইটালির চাইতে, এটা হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একজন প্রভাবশালী বুদ্ধিজীবী লিখেছেন, মিলিটারি লীগ। এই হচ্ছে সেনাবাহিনীর অবস্থা এখন। বিএনপি ও জামাতকে গোপনে রাজি করাতে পেরেছে বলেই ছাত্রদেরও এমন দেশবিরোধী অফার দেওয়ার সাহস ক্যান্টনমেন্ট করতে পেরেছে। মানে ক্যান্টনমেন্ট দেশবিরোধী অফার দিচ্ছে, জনগণ এখন এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। সালাউদ্দিনের ফেব্রুয়ারির বক্তব্যটা পলিটিক্যাল আইওয়াশ বলেও মনে করি। আর জামাতের দরবেশ আমির তো কুর্দিদারীদের দেশপ্রেমিক বলেও সার্টিফিকেট দিয়েছিলেন। এছাড়া এই ইন্ডিয়ান প্রজেক্ট ছাত্রদের কোনো অংশ বিক্রি হয়ে গেছে কিনা সামনে স্পষ্ট হয়ে যাবে। আর হাসনাতকে লাল সালাম। এর মানে সেনাপ্রধান জনরোষে পড়েছেন, এক কথায় বললেন। তাড়াহুড়া, বড্ড তাড়াহুড়া এই জাতির। গতকালকে থেকে যে পরিবর্তিত আবহাওয়া, সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও, মানে প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে। কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত। এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদে তো পড়বনি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন। অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে, হুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন। এটা কিন্তু ভুল ভাই, আমি বলে দিই, মিনিমাম আরো 6 থেকে 7 বছর আপনি ক্ষমতায় আসবেন, রাজনীতি করবেন, এলাকাতে আবার রাজত্ব করবেন, এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন। আপনি দেশের পরিস্থিতিটা বুঝতেছেন না। আজকে ঘটনা হয়েছে কি যে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর অতি আশাবাদী সম্ভবত বা উৎসাহী, আমি দুইটাই বলতে পারি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে। ভাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে। তো এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বোকামি কর্মকাণ্ড এই ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। সন্ধ্যার দিকে 27 নম্বর সড়কে হঠাৎ করেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ কাঁপবে, এইরকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের 25 থেকে 30 জনের একটি দল। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আর এই স্লোগানের পরেই স্থানীয় জনতা, তো হুইজ জনতা, যারা আওয়ামী বিরোধী শক্তি, হয়তো এনসিপি অথবা জামাত ইসলাম অথবা বিএনপি অথবা যারাই আছেন, তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন। ধাওয়া দেওয়ার পর এক পর্যায়ে মিছিল থেকে ধাওয়া দিয়ে 3 জনকে আটক করেন স্থানীয়রা। তো আটক করার পর হাতের সুকেচ্ছ মেটানোর সুযোগ পাইছে ভাই, 3 জনরে সেই লেভেলে ধোলাইছে। ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। তো কারা আটক হয়েছেন? যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবণী, বয়স 35, সিরাজুল 45, রাজু 30। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলেননি। এই যে তাড়াহুড়া, আমি বরাবরই বলি তাড়াহুড়াটা বড় ভেজাল ভাই। আওয়ামী লীগ এখন অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের, বা মানুষ তাদের প্রতি বিরক্ত, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে। নেতাকর্মীরা আপনারা ঠিক আছে, এত তাড়াহুড়া হইলেই সমস্যা। রাজপথে নামবেন, মান খাবেন, রাইট নাও আপনার বোঝা উচিত, গ্রেপ্তার হবেন। এত তাড়াতাড়ি না ভাই, আগে এগুলোর কাফারা দিতে হবে। ধৈর্য ধরেন। বিএনপি আওয়ামী লীগ
বিএনপি জামাত 17 বছর ধৈর্য ধরছে। ভালো থাকুন। তার বক্তব্য, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। তারা এক ঢিলে বিএনপি, সেনাবাহিনী, হয়তো আরো 2-1টা দল, আমি জানি না জামাত নাকি অন্য কেউ, তারা নাকি রাজি হয়ে গেছে। ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছো। এতদিন কেন ফাঁস করো নাই? সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব, সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব, আজকে জনগণের করুণা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছো। এতদিন কইছিলা? 12 দিন আগের ঘটনা, কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস ব্রিফিং করলো না? ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছো। এতদিন কেন ফাঁস করো নাই? ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি, তোমরা গিয়েছো। কেন গিয়েছিলা? তোমাদের এই জবাবদিহিতা করতে হবে। এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলা? আর সব জায়গায় কেন হাসনাত এবং সার্জিস? আচ্ছা, হাসনাত এবং সার্জিস সেখানে গেল, তার দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই? কেন, কি কারণ? আমরা সেটি জানতে চাই বন্ধুগণ। যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো? ওই যে সাবের এবং মান্নাত, তাদেরকে জামিন দিয়ে দিল। সব জায়গায় আসিফ নজরুলের নাম আছে, আপনারা খোঁজ দিয়ে দেখেন। এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, সব জায়গায় আসিফ নজরুল না। এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব, তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমককে সেক্রেটারি করে দল গঠন করা হবে, তাহলে কি এই আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনে ভূমিকা নাই? ভূমিকা আছে। সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ, আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। আপনারা 6 মাস থাকবেন নাকি 8 মাস থাকবেন, আমাদের কথা একটাই, এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে, প্রতিনিধি নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কারণ কি? কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে, পুরোপুরি। এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না? তারা 2 জন থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইউনূস। আপনারা কি এই দাবি সমর্থন করেন? আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার। এনসিপির বন্ধুরা দল গঠন করেছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি, কিন্তু একদিকে সরকারেও থাকবেন, বিরোধী দলেও থাকবেন, ওই আখেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, মাথারটাও খাবেন, সেটা কি হয়? যে কোনো একটা খাইতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।